দেখো কোয়াড্রেটিক সার্ট, ঠিক আছে। দেখো এই সার্ট সাইজ ছিল হচ্ছে 9.3, তাই তো? বলো কত পেয়েছিল বলো? MCQ 4 মানে 10 এর 4। বলো কি হবে? কি হবে বলো? কত হবে? রুট 120। বাহ, এরকম তাই এতদিন শিখলে। তাহলে আর ওপরে 60 দিত না, বলতো বিয়োগ করে দাও শুধু, তাই না? রুট 125 কে ভাঙতে হবে। এ দেখো তাহলে তো হয়ে যেত। এই যে দুটো 5 এর মধ্যে একটা 5 বেরিয়ে আসবে, একটা 5 আটকে থাকবে, তাই হয়তো? এই যে বর্গমূল যখন আমরা করি, দেখো বুঝতে পারছো? ভালো করে দেখো, কনসেন্ট্রেট করো ভালো করে। যখন আমরা বর্গমূল করি তখন দুটো নাম্বার থাকলে একটা নাম্বার বেরিয়ে আসে। 3টে 5 আছে, প্রথমে এক জোড়া 5 নিলাম, সেখান থেকে একটা 5 বের করলাম, একটা 5 আটকে গেল, 5√5, ঠিক আছে। আচ্ছা 5√5 মাইনাস √5 কত হয়? 4√5। এবার বোঝা গেল যে এই ভেতরটা যদি সেম হয় তবেই আমরা মাইনাস করতে পারবো, এই পজিশন থেকে মাইনাস করতে পারবো না, ভেতরটা সেম না। বলেছিলাম, ভুলে গেছো? মনে পড়েছে? হ্যাঁ আমি ঘুম থেকে উঠে অঙ্ক করি। ছটা ধরো 6টা 15 করে উঠলাম ঘুম থেকে, ওই কিছু হয়তো অঙ্ক করি, হয় অ্যালজেব্রা বা ট্রাগোনোমেট্রি বা ক্যালকুলাস, করতে করতে আমার মাথাটা ছাড়ে, আর ঘুম থেকে উঠেই অঙ্ক করতে হবে। সেই সময় বেসিক্যালি আমাদের ব্রেন সব থেকে ভালো কাজ করে, কাজ করার হলে, বুঝতে পারলে? তাই জন্য সায়েন্সের সাবজেক্টগুলো ঘুম থেকে উঠে পড়লে তোমার মানে নার্ভাস রেসপন্স যেটা আছে, নার্ভ রেসপন্স, সেটা বেটার হয়। কারণ আমরা যখন সায়েন্সের কোনো সাবজেক্ট পড়ি মানে তুলনামূলকভাবে ডিফিকাল্ট, যখন যেখানে আন্ডারস্ট্যান্ডিং আছে, আন্ডারস্ট্যান্ডিং যখন আমরা কোনো একটা জিনিস করি তখন আমরা কি করি, সব থেকে বেশি মানে নার্ভ ওখানে কাজে লাগাই। আর এটা ধরো এখন বলবে এটা কি আমি আন্ডারস্ট্যান্ডিং না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং না, তোমার আন্ডারস্ট্যান্ডিং। এটা বাদ বাকি যে ক্যালকুলেশন পার্টটা সেটা হচ্ছে আমাদের মাসেল মেমোরি, যে আমি ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করে দিতে পারবো, বিকজ ক্যালকুলেশনের যে অপারেশনগুলো আছে সেগুলো আমি অলরেডি জানি। শোনো, কেউ কারোর যদি ক্যালকুলেশনের অপারেশনগুলো ঠিক থাকে, ক্যালকুলেশনের, ঠিক আছে, তাহলে একটা চ্যাপ্টারে কিছুই নেই। আর যেমন বুঝিয়ে দিচ্ছি যে আগের দিন আমি একটা স্টুডেন্টকে বললাম, কি বললাম, যে ম্যাট্রিক্স বলে একটা চ্যাপ্টার ছিল, তোমাদের বলেছিলাম চলছে ওটা পড়ানো, দেখতে হবে ওটা, পরে পড়ানো চলছে, 2টো এপিসোড হয়েছে, আজকে চলবে, পরের দিন চলবে। বললাম যে ম্যাট্রিক্সের গুণ কি করে করে দেখিয়ে দিলাম, কোনটার সঙ্গে কোনটা করে। এবারও তো গুণ তো করতে পারবে, দেখা কোনো স্টুডেন্ট বলে যে গুণ করতে পারে, তাহলে কিছু করার, বোঝা গেল কি বললাম? ম্যাট্রিক্সে গুণই করতে হবে, যেরকম নর্মাল যোগ বিয়োগ গুণ করে, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা ম্যাট্রিক্সে আছে, ভাগ নেই, গুণ, ঠিক আছে। তো এবারে যোগ বিয়োগ গুণ আছে, তাহলে যে যোগ বিয়োগ গুণ করবে তাতে ওটা বলা উচিত, যদি সে এটা জানে যে কোনটা কোথায় কি করে করতে হবে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং শুধু এই জায়গাটা যে কোনটা কোথায় কি করে করতে হবে, বাদ বাকিটা সিম্পল ক্যালকুলেশন, তাই না? এটাও ঠিক তাই, যে তোমাকে জিনিসটা ভালো করে বুঝাও, আমি তোমাকে কি বললাম, এই বিয়োগটা তো করতে পারবে। এর ফর্মুলা কি, যে ভেতরে যেন সেম জিনিস থাকে, রুটের ভেতরে, তবে তুমি রুটের যোগ বিয়োগ করতে পারবে। কেন? রুটের ভেতরে যদি সেম জিনিস থাকে তাহলে আমরা কি বলবো, সদৃশকরণী, আর যদি আলাদা হয় অসদৃশকরণী। বোঝা গেল? কোনটা বলো? আচ্ছা 4√5, ও বাবা, তাহলে কি হয় 4√5 মানে কি? যখনই জিজ্ঞেস করবে যে সংখ্যাটা আছে এটাকে স্কোয়ার করে দেখবে সাইডে, প্রথমে জিনিসটা স্কোয়ার করবে, স্কোয়ার করে দেখো যে এটা কত আসছে, 4 × 4 মানে 16, আর √5 × √5 এ 5 মানে 80, তার মানে এই 4√5 কথাটার মানে হলো √/80,
তাই তো হয়। 4√5 এর স্কয়ার যদি 80 হয় তাহলে 4√5 এর শুধু 4√5 কত হবে? √80 হবে না? দেখো বুঝতে পারলে, এটার স্কয়ার যদি 80 হয়, এটার উপরে স্কয়ার লেখা আছে, তাহলে শুধু এটা তো √80 হবে। এই যে √80, বোঝা গেল? তাহলে এবারে অপশন দেখে নেবে কোনটা আছে। হ্যাঁ, পাঁচেরটা বলো। 5 minus √3 minus 1 5 minus √3 √3 plus 1 এর গুণফল কত? √3 কি আছে? √3 minus 1 আছে, তাই তো? √3 minus 1 আমার 5 plus 5 plus √3 √3 plus 1 বলটা কি করবে? কি করবে? পরপর গুণ করে দেবে? তাহলে অনন্ত 9 জায়গা তো বুঝে গেলে তো, যেটা এমসিকিউ। এটা তো এমসিকিউ, তোমাকে ওরকম ওই ফ্যাট ফ্যাট করে গুণ করতে তো বলেনি যে পড়ে যাওয়া গুণ, নিশ্চয়ই কিছুটা আছে, সেটা বলো কি হবে। তোকে দেখো, জিনিসটা দেখো ভালো করে বোঝো, কি ফর্মুলা লাগবে, কিরকম করে হবে। গুণগুলো সরিয়ে দিতে হবে। রুট কি করে সরাবে? রুট এরকম সরানো যায় না, দিয়ে দিচ্ছে রুট, মাথায় রুট বসিয়ে দিচ্ছে, হলে সরানো যাবে না। তাহলে কি করবে? সাজাতে হবে। এবার দেখো, প্রথমে 5 মাইনাস √3 লেখো, a মাইনাস b আছে, তোমার a প্লাস b তো আছে, এই যে 5 প্লাস √3, তাই না? সাজিয়ে নিলে আবার √3 মাইনাস 1, এটাকে করলে √3 প্লাস 1, ঠিক আছে? সায়েন্স নিলে একটুখানি একটু ভাবনা চিন্তা বাড়াতে হবে, মাথার একটু ভাবনা চিন্তা বাড়াতে হবে, বুঝতে পারলে? এটা তাহলে কত হলো? 5 তার হোল স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? হ্যাঁ, √3 তার হোল স্কয়ার, আবার এখানে ইনটু দিয়ে √3 তার হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 তার হোল স্কয়ার। বোঝা গেল ব্যাপারটা? a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b, a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার হচ্ছে 25, √3 স্কয়ার হচ্ছে 3, 25 মাইনাস 3 হয়ে গেল, ঠিক আছে? আবার এদিকে কত হলো? √3 স্কয়ার 3, আর এদিকে 1 এর স্কয়ার 1, 3 মাইনাস 1, তা 25 থেকে 3 মাইনাস করলে 22, 3 থেকে 1 মাইনাস করলে 2, 22 ইনটু 2 হচ্ছে 44 আছে অপশনে। হ্যাঁ হ্যাঁ, যেমন ক্লাস থার্ড হচ্ছে ক্লাস 9 এ আছে, মানে আইসিএসসি বোর্ডে ওদের প্রজেক্ট ছিল, কাল কি করাচ্ছিলাম সন্ধ্যাবেলা ওদের প্রজেক্ট ছিল। প্রজেক্টে কি করতে দিয়েছে? প্রজেক্টে করতে দিয়েছে যে এই রুট মানে এরকম আছে যে 3√8 আছে, ঠিক আছে? বলছে এটাকে, এটা ধরো এটা হরে আছে, হরে মানে এরকম একটা সংখ্যা আছে ধরো, সাপোজ, ঠিক আছে? যা খুশি থাকতে পারে, যা খুশি, এটা হর। বলছে এটার করণী নিরসন করতে গেলে, বাংলায় বলে দিচ্ছি, এটার করণী নিরসন করতে গেলে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, ন্যূনতম। ও কি করেছে? তুমি কি করবে? এটা √8 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তো হয়ে যাবে। হ্যাঁ, ও এটা এটাই করেছে যে √8 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। উত্তরটা ঠিক, কিন্তু এক্ষেত্রে ভুল। কারণ হচ্ছে ওকে বলছে ন্যূনতম কত, ন্যূনতম। তাহলে এই অ্যাটলিস্ট বলে কথা আছে, লিস্ট, এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে। এবার তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, √8, ঠিক আছে? আমি যদি এটাকে √2 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো আমি a√16 পেয়ে যাচ্ছি, হ্যাঁ না? আর যেই আমি √16 পেয়ে যাচ্ছি, আমি √16 কে 3 × 4 লিখে a√2/12 করে দিলাম,
করণী নিরসন হয়ে গেল। রুট 16 মানে তো বর্গমূল হয়ে যায় যার, তাই তো? তাহলে রুট 8 মানে তো আমার তো 64 পর্যন্ত লিখতে হতো। তার আগেই তো আমি বর্গমূলের সংখ্যা পাচ্ছি, যার আমি সরাসরি বর্গমূল করে দিতে পারবো এবং যার বর্গমূল পূর্ণ সংখ্যা হবে, তাই তো? তাহলে 8 এর কাছাকাছি নাম্বার তো 16, রুট 8, রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে রুট 16, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? গুণ করতে হবে, রুট 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে রুট 2 কিন্তু রুট 8 এর থেকে ছোট সংখ্যা, বোঝা গেল? এই ধরনের জিনিস দেয়, এগুলো সব করতে হবে। বলো কি আছে? বলেছে রুট 75 আর রুট 147। বলেছে এটা দেখা সত্যি না মিথ্যা, সদৃশকরণই বা অসদৃশকরণই বলতে হবে, ঠিক আছে? শোনো, রুটের ভেতর ফার্স্টে কি আছে সেটা থেকে কিন্তু মানে হবে না, ওটাকে ভাঙতে হবে। তাহলে 75কে কি দিয়ে ভাঙতে হলো? 5 × 5 25 × 3 75 তো। তাহলে দুটো 5 থাকলো, একটা 5 থেকে গেল, একটা রুট 3 আটকে গেল, 3টা রুটের মধ্যে, কারণ 3 এর জোড়া নেই, জোড়া নেই তো, বেরোতে গেলে তো জোড়া লাগবে, 5 এর জোড়া ছিল তাই বেরিয়ে গেল। আবার 3 × 7 × 7, ঠিক আছে? এটাকে তাহলে কি বলে? 3 7 21 আর 7 21 147। তুমি যদি 147কে ভাঙো এইটা পাবে। এখন কি করে আমি ভাঙছি শোনো, খুব সোজা। তুমি এটা করবে, যে এরকম করে ভাঙবে, কে বারণ করেছে? 3 দিয়ে 49, 3 দিয়ে 49। এবার 75কে আমি এইভাবে ভাঙবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো, বোঝা গেল? মৌলিক উৎপাদক, এটা দেখো এখানে সব মৌলিক সংখ্যা নেওয়া হয়েছে, ওটা কি বলে ইংলিশে? প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে? তাহলে এটা কত হলো? এটা হলো হচ্ছে 7 রুট। এবার বলো সদৃশকরণী না অসদৃশকরণী? সদৃশকরণ। রুটটা কি আছে? ইংলিশ হচ্ছে লাইক সার্ট, মানে হচ্ছে সদৃশকরণী, ঠিক আছে? আচ্ছা, বি এর 2 এরটা বলো। রুট পাই একটি দ্বিঘাতকরণ, হ্যাঁ, কোয়াড্রেটিক সার্ট, দ্বিঘাতকরণ। হ্যাঁ সত্যি হবে, লাইক সার্ট। কারণ পাই এর মানটা হচ্ছে, পাই হচ্ছে তোমার কি সংখ্যা? পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে? পাই এর ব্যাপারে বলে দিচ্ছি দাঁড়াও। দেখো বলে দিচ্ছি সবাই, একটা ইরেশনাল নাম্বার প্রথমে ভালো করে বলে, দ্বিঘাতকরণী জিনিসটা কেমন করে হচ্ছে দেখো, শোনো। এই পাই প্রথমে হচ্ছে একটা অমূলক সংখ্যা, সেটা সবার আগে জানতে হবে। এবার অমূলক সংখ্যা জিনিসটা কিভাবে হয়, ঠিক আছে? বলে দিচ্ছি। ধরো এরকম আছে √5, এটা হচ্ছে একটা দ্বিঘাতকরণ, বোঝা গেল? হ্যাঁ, √5 কিন্তু দ্বিঘাতকরণ, কিন্তু রুটের মধ্যে যদি √5 লিখি তাহলে কিন্তু সেটা দ্বিঘাতকরণী নয়, বোঝা গেল? সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, দ্বিঘাতকরণী নয়, ঠিক আছে? আচ্ছা, এবার এই পাই, পাই মানে এটা আবার অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা কিন্তু সাধারণত এরকম হয়, যার রুট করা যাবে না, তাই তো? কোনোদিন √16 অমূলক সংখ্যা না, কিন্তু এই √17 হচ্ছে একটা অমূলক সংখ্যা, তাই তো? হ্যাঁ, তো পাই মানেই এরকম একটা রুটের মধ্যে অলরেডি আছে, এখানে তোমাকে রুট পাই করতে বলছে, মানে রুটের মধ্যে আবার এটাকে ঢোকাতে বলছে, তাহলে কি দ্বিঘাতকরণী হবে? তাই পাইকে আমি যদি রুটের মধ্যে ঢুকিয়ে নিই তাহলে কিন্তু সেটা দ্বিঘাতকরণী না, পাই হচ্ছে একটা দ্বিঘাতকরণী, ঠিক আছে? এবার অমূলক সংখ্যাকে দ্বিঘাতকরণী বলা হয়, ঠিক আছে? অমূলক সংখ্যা এরকম দ্বিঘাতকরণী আকারে এরকম লেখা যায়, বোঝা গেল? কিন্তু পাই দ্বিঘাতকরণী নয়, ঠিক আছে? √পাই হচ্ছে দ্বিঘাতকরণী নয়, কারণ পাইটাই হচ্ছে এরকম রুটের মতো করে লেখা অ্যাকচুয়ালি, ঠিক আছে? পাই জিনিসটা এরকম লেখা 3.144 চলতে থাকবে, ওরই যদি আবার রুট করে দাও তাহলে দ্বিঘাতকরণী থাকবে না, ওইটাই রুটের মধ্যে লেখা, বোঝা গেল ব্যাপারটা? মানে দ্বিঘাতকরণী
এই অমূলদ সংখ্যাকে মোটামুটি এরকম লেখে, কিন্তু এটাকে যদি আমি আবার রুটের মধ্যে ঢুকিয়ে দিই সেটা কিন্তু আর দ্বিঘাত প্রমাণী থাকবে না। তাই পাইকে যদি রুটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে সেটা দ্বিঘাত প্রমাণী থাকবে না। বোঝা গেল ব্যাপারটা? পাই হচ্ছে অমূলদ সংখ্যা, মনে রাখবে। পাই ই হচ্ছে ইউলার্স নাম্বার, 2.71 হচ্ছে ওর ভ্যালু। ইউলার্স নাম্বার ক্লাস 11 এ পড়বে, ইউলার্স সংখ্যা সায়েন্স নেবে। আচ্ছা, তারপরে বলো 5-11 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ওটা তো কিছু করার নেই, মানে ওটা তো রুট আছে, ওটা তো করতে পারবে না। √3 - 5 এর অনুবন্ধীকরণে হচ্ছে √3 + 5, উল্টোটা। ঠিক আছে, বোঝা গেল? এটা অনুবন্ধীকরণে √3 + 5 তাহলে এটাই আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা অনুবন্ধীকরণটা দেখে দিচ্ছি। এখানে একটা ছোট্ট সিন আছে, এই দেখো, ধরে এরকম লেখা আছে, এরকম লেখা আছে তো, ধরো এই যে অনুবন্ধীকরণ তবেই আসে তো। হ্যাঁ, আবার দেখো, তুমি √3 + 5 দিয়ে গুণ করলে কোনো ব্যাপার না। এখানে হলো হচ্ছে √3 + 5 লেখো, √3 স্কয়ার লিখলে -5 এর স্কয়ার লিখলে, তাই তো? আচ্ছা, এবার দেখো √3 + 5 ঠিক আছে, এটা কত হচ্ছে 3 - 25, তাই তো? তাহলে √3 + 5 বাই -22 তো, হ্যাঁ এটা তো রাখা যাবে, মাইনাসটাকে তুলে দিতে হবে উপরে। √3 + 5 বাই 22 হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এইটা হচ্ছে অনুবন্ধীকরণ। কারণ বলবে যে কেন মাইনাস, এটা কেন নয়? এই পর্যন্ত যখন ছিল না তখন এখানে -22 ছিল। কিউ এর যে ভ্যালু, যখন আমরা কোনো জিনিসকে মূলদ সংখ্যায় পরিণত করি, p/q আকারে পরিণত করা হয়, তো অনেক কনসেপ্ট আছে। p পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। q নট ইকুয়াল টু 0 হবে, আর গ্রেটার দ্যান 1 হবে, বা ইকুয়াল টু 1 হতে পারে। ঠিক আছে, q কিন্তু নট ইকুয়াল টু লেস দ্যান 1, মানে বোঝা গেল? q এর ভ্যালুটা মাইনাস হবে না, q এর ভ্যালু মাইনাস হবে না, মাইনাসটা ওদিকে পাঠাতে হবে। এবার আমি এটার ভ্যালুটা কি করে পাবো? এখন তুমি তো মুখে মুখে লিখতে পারবে না, তাই জন্য আমি আগেটাকে 1/, এরকম করে দিলাম। এরকম একটা কন্ডিশন থেকে তো তোমাকে করণে নিরসন করতে হবে, তাই 1/, বলে লিখে দেবে যে কোনো জিনিস, তবে অরিজিনালটা পাবে। অন্য কিছু 2/, 3/, করবে না, 1/। ঠিক আছে, কারণ অনুবন্ধী করণী বার করতে গেলে আমাকে তো এটাকে হরে রাখতে হবে। হর মানে হরের করণী নিরসন, তাই তো? তাহলে হর কিসের পার্ট হয়? খুব ভালো করে বেসিকটা বোঝো। হর কার অংশ? ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ কি থেকে শুরু হয়? 1 থেকে। 0/, কিছু হয় কি? তাহলে উপরে একই থাকে, লব মিনিমাম 1 থাকতে হবে। এখন বলবে কেন স্যার, লব তো যদি মাইনাস হয়, ভগ্নাংশ মাইনাস হয় না, মূলদ সংখ্যা মাইনাস হতে পারে। যদি ধরে এরকম তোমাকে যদি জিজ্ঞেস করি যে -5/4 জিনিসটা কি, এটা কি ভগ্নাংশ? এটা ভগ্নাংশ নয়, মানে এটা ফ্র্যাকশন নয়, ফ্র্যাকশন নেগেটিভ হয় না, এটা হবে হচ্ছে মূলদ সংখ্যা। বোঝা গেল? মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা ঋণাত্মক হতে পারে, কিন্তু ভগ্নাংশ কখনো ঋণাত্মক হবে না। এবার বোঝা গেল কনসেপ্টটা? তাই হরের করণী নিরসন করতে গেলে তোমাকে তো মিনিমাম একটা লব রাখতে হবে, সেই লবটাই হচ্ছে 1। এই কন্ডিশন থেকে তুমি অঙ্কটা করবে, তুমি তো এমনি করবে না, তো করে উপরে যেটা পাবে সেটাই তোমাকে লিখে দিতে হবে, এই মাইনাসটা উপরতে দিয়ে দিতে হবে। এবার বোঝা গেল? মাইনাস √5, তাহলে আবার অ্যান্সার এটাও লিখতে পারো এখান থেকে, যে
√3 - 5/22 এটাও করতে পারো। এই অ্যান্সারটাও ঠিক হবে আর এই অ্যান্সারটাও ঠিক হবে, বাট এটা কিন্তু ঠিক উত্তর নয়। কারণ এবার এখন বলবো যে কেন নয়। √3 + -5 আছে, এবার যদি 5 - √3 দেওয়া থাকতো তাহলে কিন্তু অনুবন্ধীকরণে 5 + √3 হতো। কেন জানো তো? কারণ এই 5টা যেটা আগে দেওয়া আছে সেটা তো বড়, তাই আমি যদি মাল্টিপ্লাই করে দুটোকে আমি তো 25 - 3 পাবো, আর এখানে 3 - 25 পেয়েছি। এই জন্য আমাকে জিনিসটা মাইনাসটা উপরে তুলতে হবে। বোঝা গেল? এইটা তো বড় নাম্বার, বড় নাম্বার থেকে যদি ছোট নাম্বারের স্কোয়ার যায় তাহলে তো পজিটিভ ভ্যালু হবে, কিন্তু ছোট নাম্বার থেকে যদি বড় নাম্বারের স্কোয়ার বাদ দিই তাহলে তো সেটা নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হয়ে গেলে তো মাইনাসটাকে আমাকে উপরে তুলতে হবে। আমি তো মাইনাস কিউতে রাখতে পারবো না। কনসেপ্ট বোঝা গেল? এগুলো কিন্তু ভালো করে বুঝে নাও, কারণ এইগুলো থেকে কনসেপ্ট বানিয়ে বানিয়ে শোনো শোনো আমি আবার বলে দিচ্ছি, এমসিকিউ যদি নাও মেলে না এই সব জায়গা থেকে কনসেপ্ট বানাবে, পরীক্ষায় বানিয়ে দেবে। তুমি একটা জিনিস ভালো করে বোঝো, আমি তো অঙ্ক অনেক অনেক রকম বানাতে পারি, যতগুলো পরমাণু আছে তার থেকে বেশি অঙ্ক বানানো সম্ভব তো? হ্যাঁ না? বিভিন্ন বিভিন্ন, কিন্তু আমার তো কনসেপ্ট তো লিমিটেড, মানে কনসেপ্ট তো ফাইনাইট, সেখান থেকে আমি ইনফাইনাইট নাম্বার অফ ম্যাথমেটিক্স বানাতে পারি। তাই তুমি তাহলে কিসে জোর দেবে? অঙ্কের উপর জোর দেবে না কনসেপ্টের উপর জোর দেবে? কনসেপ্টের উপর, কারণ তুমি এখান থেকেই বার করবে। ওই যেরকম প্রথম এই যে এমসিকিউটা যেটা দিয়েছে মাধ্যমিকের ছেলেটা বলেছে, এই ছেলেমেয়েরা বলছে আউট অফ সিলেবাস, মোটেই আউট অফ সিলেবাস না। ওখানে দিয়েছে যে একটা মানে এরকম একটা এরকম সমকোণী ত্রিভুজ দিয়েছে, ঠিক আছে? বলেছে সমকোণী ত্রিভুজ দেয়নি, এটা বাহু দিয়ে দিয়েছে। হ্যাঁ, বলেছে একটা বাহু হচ্ছে sec থিটা, ঠিক আছে, আর একটা বাহু হচ্ছে tan থিটা, আর একটা বাহু হচ্ছে 1। ত্রিভুজের কোন ত্রিভুজের তিনটে বাহু হচ্ছে এরকম, এটা কিন্তু থিটা কিন্তু অ্যাঙ্গেল না, বলেছে sec থিটা, বাহুটার নামই sec থিটা। তাহলে ত্রিভুজের সবচেয়ে বড় কোণের মান কত হয়? বলেছে একটা ত্রিভুজের তিনটে বাহু হচ্ছে একটা sec থিটা, একটা tan থিটা আর একটা 1, তিনটে বাহু। তাহলে ত্রিভুজের সবথেকে বড় কোণ কত হবে? এবার এই ধরনের প্রশ্ন যখন দিয়েছে একটা স্টুডেন্টকে, তা ভাই তুমি যখন ত্রিকোণমিতি করেছো, তোমরা এখনো করোনি, তো ওরা তো ত্রিকোণমিতি করেছে, নাহলে ত্রিকোণমিতি না করে পরীক্ষায় দিয়ে গেছে, হতেই পারে, ঠিক আছে? তো ত্রিকোণমিতি যখন করেছে তখন তো তার তো বোঝা উচিত যে ত্রিকোণমিতির কনসেপ্টটা কি, যে একটা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতির সমস্ত সূত্র খাটে। ত্রিভুজ যদি সমকোণী না হয় তাহলে ত্রিকোণমিতির কোনো সূত্রই খাটবে না। তাহলে সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা আমার কি? সমকোণী ত্রিভুজের এইটাকে বলা হয় হচ্ছে সমকোণ, সমকোণের অতিভুজ বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, যেটা সবথেকে বড় বাহু, ঠিক আছে? এবারে এদের মধ্যে রিলেশন কি? এইখানটাতে তোমাকে বাহুগুলোর নাম কেন দিলাম ভাই এরকম, সবাইকে সেটা বুঝতে হবে, যে নামগুলো কেন দিয়েছে এটাই ভাবতে গেল না। ওরা বললে এরকম কোশ্চেন আসে না, এটা কোশ্চেনটা কেন দিয়েছে, এদের মধ্যে কি রিলেশন? এদের মধ্যে রিলেশন হচ্ছে যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তার মানে কি এটা কখন হয়? এই যে এটা হচ্ছে sec থিটা হবে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? তাহলে ভূমি হচ্ছে tan থিটা, লম্ব হচ্ছে 1, তাহলে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে এটা কি লেগে গেল এখানে? পাইথাগোরাসের উপপাদ্য, মানে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য এইটা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটে। তাহলে জিজ্ঞেস করেছে ত্রিভুজ, যে ত্রিভুজ ওরা তৈরি করবে সেই ত্রিভুজের সবথেকে বড় কোণ কি? সমকোণী ত্রিভুজের সবথেকে বড় কোণ সমকোণ 90 ডিগ্রি। এইটুখানি কোশ্চেনটা দিয়েছিল। তার মানে দেখো এটা কিন্তু বইয়ের মধ্যে সিলেবাস, কিন্তু ম্যাথস কিন্তু এভাবে আসবে। তাই ভালো করে ক্লিয়ার করে নাও কনসেপ্ট, নাহলে কিন্তু মানে আটকে যাবে। বোঝা গেল? আর তুমি যে যে ভুল দিকে ভাবলে একটা উত্তর বেরো তো, ধরো তুমি ভুল দিকে ভাবছো, ওরকম তিনটে ভুল দিক হতে পারে তো, সেই তিনটে অপশনে অ্যান্সার করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাই তুমি যেটা ভাবছো সেটাও অপশনে থাকবে। তোমার ভাবনা যদি ঠিক হয় বাস্তবের ভাবনার সঙ্গে, অনলি দেন ইউ উইল বি গিভেন মার্কস, ঠিক আছে? আচ্ছা, বলেছে দুটো দ্বিঘাত কর্ণের যোগফল ও গুণফল একটি মূলক সংখ্যা হলো। তাহলে কর্ণদ্বয় কি করণীয় বলো? এটা উত্তর দুরকম হয়, আমি বইয়ের মধ্যে বলতে দিচ্ছি, অনুবন্ধী করে অনুবন্ধী করণীয় হবে। দেখো বুঝিয়ে দিচ্ছি,
দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা, তাই তো? তাহলে এটা করণী না, লিখে নাও। দেখো ধরে এরকম ধরো জিনিসটা, এটা হচ্ছে তোমার C8টা, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন। বলেছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা। তাহলে ধরো একটা করণী নিতে হবে তোমাকে, a প্লাস রুট বি, ঠিক আছে? আর আমি যদি তার অনুবন্ধী করণী a মাইনাস রুট বি নিই, তাই তো? তাহলে যোগ করলে কি হয়, a প্লাস রুট বি প্লাস a মাইনাস রুট বি। তাহলে প্লাস রুট বি মাইনাস রুট বি কেটে গেল 2a, হলো? মূলদ সংখ্যা তো, রুটটা থাকলো না তো, রুট ওভার পার্টটা তো নেই, তাহলে তো মূলদ সংখ্যা। কিন্তু এটা তো অমূলদ সংখ্যা, এর মধ্যে একটা রুট আছে, এর মধ্যে একটা রুট ওভার পার্ট আছে, মানে অমূলত্ব, বোঝা গেল? আচ্ছা, আবার যদি তাহলে যোগফল হচ্ছে মূলদ সংখ্যা। এবার আমি যদি গুণ করি a প্লাস রুট বি কে a মাইনাস রুট বি দিয়ে গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে, a স্কয়ার মাইনাস রুট বি স্কয়ার হয়ে যাবে। তো এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি a মাইনাস বি, বি এর জায়গায় রুট বি আছে তাই রুট বি স্কয়ার। দেখো বুঝতে পারছো, এই যে বি এর জায়গায় রুট বি আছে, বুঝতে পেরেছো? এই যে a প্লাস রুট বি a মাইনাস রুট বি, তাহলে a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা কি হলো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এটা এই যে বি স্কয়ার, তাহলে রুট উঠে গেল তো, তাহলে এটাও তো মূলদ সংখ্যাই হবে। তাহলে দুটোই তো তোমার মূলদ সংখ্যা হবে। তার মানে এবার বলো যে এই সম্পর্ক হলে কিন্তু মূলদ সংখ্যা হবে, মানে রুটটা থাকা যাবে না, তাই তো? মূলদ সংখ্যা মানে রুট থাকবে না। তার মানে এবার বলো, এই দুটো করণী আমরা নিয়ে যোগ আর গুণ করেছি তো, এদের মধ্যে রিলেশন কি, a প্লাস রুট বির অনুবন্ধী করণীতে a মাইনাস রুট বি, তাই তো? তার মানে দুখানা করণী যদি পরস্পরের অনুবন্ধী হয় তবে তাদের যোগফল আর গুণফল দুটোই মূলদ সংখ্যা হবে, বোঝা গেল? এটা এখন বলবো যে এটা কি একটা অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে একটা ধর্ম, ঠিক আছে? অনুবন্ধী করণী বা বিপরীত করণী, ঠিক আছে? দুরকম উত্তর হয়, আগে বললাম বিপরীত করণী বা অনুবন্ধী করণী, তবে এটা সম্ভব হবে। কিন্তু মানে এই কেসেই কিন্তু সম্ভব, অন্য কোনো কেসে পারবে না, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা, যে তোমার মূলদ সংখ্যা আসবে, বুঝলে জিনিসটা? বলো 11 এর মানে বলো। x over 3 plus 2 over 2 হলো x plus 1 by x এর মান। আচ্ছা বলো, তাহলে x ইকুয়াল টু কত, 3 প্লাস 2 রুট 2, তাই তো? হ্যাঁ, আচ্ছা বলেছে 1 বাই, এবার দেখো x প্লাস 1 বাই x এর মান বার করতে বলেছে, তাই তো? এবার 1 বাই x করতে হচ্ছে তো, তাহলে 1 বাই x এর মান কত হয় বলো? এটা 1 বাই চলে আসবে তো নিচে, এই যে x এর মান এটা 3 প্লাস রুট 2। তাহলে এবার দেখো এখানে একটা অমূলদ সংখ্যা এসেছে, তাহলে তোমাকে তো করণী নিরসন করতে হবে, তাই তো? কি দিয়ে গুণ করবে, 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ করবে তো, আর তো কোনো উপায় নেই। বুঝতে পারছো তো জিনিসটা? দেখো না বুঝে কিন্তু রেসপন্স করবে না, বলবে কিন্তু যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো এটা বুঝতে পারলে যে এটার বিপরীত করলে তো 3 মাইনাস, দেখো বুঝতে পারছো? ভালো করে দেখো, ভালো করে দেখো, কারণ এখন বাড়িতে ওয়াইফাই আছে সবার, মোটামুটি ওয়াইফাই থাকলে বলা যাবে না যে পরীক্ষায় কম নম্বর পেয়েছি, তার কোনো কারণ দেখানো যাবে না, কারণ তোমার কাছে রিসোর্স আছে। আমি বোঝাচ্ছি তো ভালো করে, দেখো 3 মাইনাস রুট 2 রুট 2, তাই তো? হ্যাঁ, এবার এটা স্কোয়ার হবে তো, বলো তাহলে এটা কি হবে, 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 তার হোল স্কোয়ার হবে তো। এই যে a প্লাস বি a মাইনাস বি, বীজগণিত সব জায়গাতে লাগবে, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট ম্যাথমেটিক্সে, সব জায়গাতে লাগে, সব জায়গায়। তোমার এই যে অনুপাত সমানুপাত কোন কিসের চ্যাপ্টার, বীজগণিতেরই চ্যাপ্টার এটা। এই যে রেশিও প্রমোশন করাবো, এটা পাটিগণিতের চ্যাপ্টার নয়, ওই অংশে দেরিকার পর পাটিগণিতের চ্যাপ্টার ছিল, সেখানেও বীজগণিতের ব্যবহার হয়েছে, যে তিনি x সময়ের জন্য রেখেছিলেন টাকা বার করার জন্য, তাই তো? হ্যাঁ, তাই যে কোনো অ্যারিথমেটিকের পার্ট
সময়, দূরত্ব, তারপরে আর এমনি তো দীঘার সমীকরণ হলো বীজগণিতেরই অংশ, ঠিক আছে। তারপরে তোমার ধরো ইয়েতে লাগলো মানে পরিমিতিতেও লাগবে, ত্রিকোণমিতিতে তো বিরাট ব্যবহার আছে, ত্রিকোণমিতিতে তো বিরাট ব্যবহার আছে, তাই বীজগণিত জানতেই হবে। এবং বীজগণিত কিন্তু মোটামুটি অনেকটাই সূত্র নির্ভর, কিন্তু তোমাকে মাথায় কাজে লাগাতে হবে যে আমি কোন সময় কোন সূত্রটা ব্যবহার করবো, কারণ বীজগণিতের প্রচুর সূত্র আছে। তুমি যদি সূত্রটা মাথায় না করতে পারো প্রসেস, তাহলে কিন্তু তুমি অঙ্কটা মানে চেষ্টা করেও পারবে না, মানে তখন চেষ্টাটাই দাঁড়াবে না। বোঝা গেল জিনিসটা? এবার দেখো তাহলে কি হচ্ছে, 3 minus 2√2 কি হচ্ছে 9 মাইনাস এ দেখো 2 স্কয়ার করলে কত হয়, √2 স্কয়ার কত হয়, হ্যাঁ √2 স্কয়ার মানে √2 * √2 কত হয়, √4 মানে কি? এরকম করে কেন ভাবছো? তোমাকে আমি এরকম বলেছিলাম যে √a * a, তুমি কি করছো এরকম √a স্কয়ার লিখছো কেন? এটাকে a লিখে দাও, এই যে তুমি এরকম করে ভাবছো, এই যে √4 বললে হ্যাঁ কি √4 হবে, 2 স্কয়ার 4 আর √2 স্কয়ার তো 2, তাহলে 4 * 2 8 হয়ে যাবে। দুটো √2 মাল্টিপ্লাই করলে তো 2 হয়, আর 2 স্কয়ার তো 4 হয়, তাহলে 4 * 2 হবে 8 হয়ে গেল। বোঝা গেল? দেখো ভালো করে দেখো, কনসেন্ট্রেট করো। মাধ্যমিক পর্যন্ত সব শিখতে হবে, তারপরে তুমি যে যেটা নেবে নেবে। সেখানে আমি কিছু কোনো স্টুডেন্টকে বলে দিই না কি নেব। কোনো স্টুডেন্ট যদি আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমি সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো, আমি তাকে এই ধরনের কোনো সাজেশন দিই না। কেন সাজেশন দিই না? কারণ আমি যদি সাজেশন দিই তাহলে মানুষ কি করে দেখবে, মানুষ তোমাকে একটা সাজেশন দিল তার কনসেপ্টের উপর বেস করে দিচ্ছে। খেয়াল করে দেখবে যে সে যেটা বোঝে, হয়তো আমি ভালো অঙ্ক বুঝি কিন্তু এর মানে এরকম না সবাই ভালো বুঝবে, এটা হয় না, ঠিক আছে। আচ্ছা, তাই আমি কোনোদিন এরকম বলি না। আমার কথা হচ্ছে তুমি তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু টেক ইউর কল। হ্যালো, হ্যাঁ আছে আছে, হ্যাঁ দিচ্ছি। বোঝা গেল? তাহলে এবার দেখো কি হচ্ছে, x হচ্ছে তাহলে হ্যাঁ 1/x হচ্ছে 3 - √2। তোমাকে কি করতে বলেছে? তোমাকে এখানে বলেছে x + 1/x বার করতে। তাহলে 3 + 2√2 প্লাস থাকলে সাইন চেঞ্জ করার দরকার নেই, তাই তো? +3 - 2√2 তাহলে কত হলো? 3 আর 3 তে 6 +2√2 - 2√2 এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। এই যে আজকে হচ্ছে তোমার 4 তারিখ, 2 তারিখ, হ্যাঁ 2 তারিখ, 3 তারিখ কালকে ছিল, 2 তারিখ সকালবেলা, হ্যাঁ 2 তারিখ সকালবেলা 6টার সময় রেজাল্ট বের হয়েছে। মানে আইআইটি রেজাল্ট বের হয়েছে, মানে যেই অ্যাডভান্সে মেয়েদের মধ্যে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে যে দেবদত্ত মাঝি, ও যেই মেন্সে হচ্ছে 1 র্যাঙ্ক করেছিল, আর যেই অ্যাডভান্সে র্যাঙ্ক করেছে 16, 360-এর মধ্যে 312 পেয়েছে। হ্যাঁ, আর এগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে ভাগ করা থাকে, সব 60 নম্বর করে পরীক্ষা, 2টো করে পেপার থাকে, মানে 120 নম্বর করে পরীক্ষা।
বোঝা গেল? একটা 60 পেয়েছে কেমিস্ট্রিতে, আর ফিজিক্সে পেয়েছে, একটাতে পেয়েছে 49, একটাতে পেয়েছে মনে হয় 48, এরকম মানে বিরাট নম্বর। তো ও কিন্তু মানে কি বলবো, যারা মেয়েরা পড়াশোনা করছে বা করতে চায় তাদেরকে কিন্তু সবাইকে ইন্সপায়ার করে দেখিয়েছে যে একটা ভালো জায়গায় গেছে। এবং ও কিন্তু আইআইটি নেয়নি, আইআইটি নেবে না, ও ফিজিক্সে বিএসসি করবে। কোত্থেকে? ইন্ডিয়ার সবচেয়ে ভালো জায়গা থেকে চান্স পাবে, কারণ র্যাঙ্ক 16 আছে, সেটা হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। ওখান থেকে আইআইএসসিতে পড়তে গেলে তোমার আইআইটি মানে মার্কস দরকার, মানে আইআইটি র্যাঙ্ক দরকার, অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো কিন্তু মানে কি বলবো, এজ এ স্টুডেন্ট তো ডেফিনেটলি ভালো, বাট তার থেকে বড় কথা ওর যেটা আছে, যেটা নিজেকে বলছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কীরকম জিনিস, ওর নির্দিষ্ট সাবজেক্ট পড়ার নির্দিষ্ট সময় থাকতো, ও একটা রুটিনের মধ্যে ছিল, ঠিক আছে, যে আমি এরকম সময় ফিজিক্স পড়বো, আমি এরকম সময় কেমিস্ট্রি পড়বো, আমি এরকম সময় ম্যাথামেটিক্স পড়বো। তোমাদের মাধ্যমিকে ভালো নম্বর পেতে গেলে কী করতে হবে, পরীক্ষার আগের দিন গিয়ে কোনো ঠাকুরের কাছে এরকম করা যাবে না, ঠিক আছে, সরস্বতী পুজোর দিন কোনো নাটক করা যাবে না, ঠিক আছে, ওগুলো নাটক করে, ওইসব কিচ্ছু করা যাবে না। এগুলো হচ্ছে একদম একদম ক্যালকুলেশন, জানো তো, পুরো নম্বর, মার্কশিট, স্ট্র্যাটেজি সব ক্যালকুলেশনের উপর বেস করে। হ্যাঁ, ক্যালকুলেশনের উপর বেস করা। শোনা যাবে, তোমার 7খানা সাবজেক্ট আছে, সেই 7টা সাবজেক্ট কখন পড়বে বা সপ্তাহে কোন দিন কোনটা পড়বে বা কতক্ষণ পড়বে, সে অনুযায়ী জিনিসটা ভাগ করে নিতে হবে, ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। ভাগ করে নিতে হবে। কিভাবে ভাগ করবে? পাতা ওয়াইজ ভাগ করবে। ধরো আমি তোমাকে জীবন বিজ্ঞান পড়াই, এবার জীবন বিজ্ঞানের কটা পাতা? জীবন বিজ্ঞানের আমি বইয়ের মধ্যে 100, যতদূর আমি জানি 142টা পাতা আছে, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে তোমার 5টা চ্যাপ্টার, তাই তো, 5 × 2 = 10 পাতা অনুশীলনীর জন্য বাদ যাবে, হ্যাঁ না? তাহলে জীবন বিজ্ঞানের 132টা পাতা আছে। আমি একটা সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি, 132টা পাতা আছে। আমি যদি ধরেও নিই যে তোমার 1 ঘন্টায় 2 পাতা তো পড়তে পারবে, তাহলে 1 ঘন্টায় 2 পাতা পড়লে তোমার এটা 66 ঘন্টায় সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা, তাই তো, হ্যাঁ না? 66 × 2 = 132, 66 ঘন্টা। আচ্ছা, 66 ঘন্টা তাকে আমি আরো 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, 66 ঘন্টা মানে 132 × হাফ আওয়ার, এটা হয় তো, হ্যাঁ, মানে 132 খানা 8 ঘন্টা। তাহলে তোমাকে দুটো স্ট্র্যাটেজি করতে হবে। কি স্ট্র্যাটেজি? এক হচ্ছে আমি সারা বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর 365 দিন সময় পাবো। এবার টেস্টের আগে ইউ হ্যাভ টু ফিনিশ ইওর সিলেবাস, ঠিক আছে। আর আমরা তো তোমাকে বলা এই মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে জীববিজ্ঞানের। হ্যাঁ, আমি জানো তো, শোনো, তুমি যখন আমাকে জিজ্ঞেস করো না যে অঙ্ক, ভৌতবিজ্ঞানের জীববিজ্ঞান এদের মধ্যে কোন সাবজেক্ট আমি কম জানি, ধরো তুলনামূলক হবে, তাহলে সেটা জীবনবিজ্ঞান। তাহলে তো আমি এই যে তুমি বলো, তুমি যে আগে যে স্যারের কাছে পড়তে জীবনবিজ্ঞান পড়াতোই না, তুমি নিজেই বলেছো তো। আমি ওই 3টের মধ্যে আমার চিন্তাটা তুমি মানে আমি এটাতে মানে যদি কম জানি তাহলে সেটা জীবনবিজ্ঞান সবচেয়ে কম যেটা জানি, কিন্তু ওটাই আমি সবচেয়ে কম আগে সিলেবাসটা শেষ করেছি। কারণ আমার কনসেপ্ট হচ্ছে আমি যেটাতে মানে আমার যেটাতে উইকনেস থাকবে আমি ওটাতে সবচেয়ে বেশি জোর দেবো, হ্যাঁ না? বোঝা গেল? তো আমরা তো এই মাসে জুন মাসের মধ্যে জীবনবিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে। এইবার শোনো, তোমাকে তোমার টেস্ট করাবো সবার আগে, নভেম্বর মাসে টেস্ট, তো তাহলে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত বছরের 10 মাস, তাহলে প্রথম 10 মাস 300 দিন আছে তো, এই তোমার সবকিছু এই জানুয়ারি ফেব্রুয়ারি মানে লিপিয়ার 31 28 করলো 300 দিন থাকবে, 10 মাস 300 দিন। এবারে 300 দিন তোমার কাছে আছে 300 ডেজ, ঠিক আছে। সেই 300 দিনের মধ্যে আইদার 66 দিন 1 ঘন্টা করে পড়বে বা 132 দিন 8 ঘন্টা করে পড়বে, বুঝলে স্ট্র্যাটেজি? এগুলোকে বলেনি তো বলতে লাগে, হ্যাঁ, কত সোজা। আমি কি বললাম, আমি ওইসবে বিশ্বাসী নই, সব কাজে লাগে। ঠাকুর, ভগবান, ওটা তোমার বিশ্বাস, আমি বিশ্বাসের জায়গা থেকে বলছি না। কেউ মানে কালীমার মন্দিরে যাবে, কেউ রাম ঠাকুর, কেউ যেখানে যেখানে যাবে, বিভিন্ন জায়গায় যে যেরকম খুশি, কিন্তু আলটিমেট এটা যে মেলাবে পরীক্ষা সেই নম্বরটা, হ্যাঁ না? বিকজ এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল ফিল্ড। কনসেপ্টটা বুঝতে পারলে? তাহলে এই ধরনের জিনিস তুমি সব সাবজেক্টে অ্যাপ্লাই করবে, বুঝলে? জীববিজ্ঞানের কনসেপ্টটা আমরা একটা সাবজেক্ট দিয়ে বলছিলাম, হ্যাঁ। এবারে ম্যাথামেটিক্সের ব্যাপার আছে, এটা আমার সাবজেক্ট। দেখো 26টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। উদাহরণের অঙ্ক, অনুশীলনের অঙ্ক মোটামুটি বেড়ে এক একটা চ্যাপ্টারে কম বেশি করে করে মোটামুটি 100টার কাছাকাছি অঙ্ক থাকে,
ঠিক আছে, মোটামুটি 2600টা অঙ্ক আছে তোমার, তাই তো 100 দ্বিগুণ করলে। এমসিকিউ, শর্ট কোশ্চেন, অনুশীলনী সব ধরলাম কিন্তু আমি, মানে উদাহরণ ধরলাম। উদাহরণ থাকে না বইয়ের মধ্যে, আমার যে চ্যাপ্টারগুলো তোমরা লেখো ওর মধ্যে কিন্তু উদাহরণও থাকবে। উদাহরণগুলো লেখো না লেখো না, উদাহরণগুলো লেখো, ঠিক আছে, উদাহরণগুলো বই থেকে দেখে নেবে। আর সিলেবাস যখন শেষ হবে অনুশীলনী করার পর তারপরে আমরা যদি উদাহরণ কোনো কিছু বুঝতে না পারো, শোনো উদাহরণ না বোঝার কিচ্ছু নেই, এক্সারসাইজের জন্য ডিফিকাল্ট হবে। কিন্তু আগে দিন তোমাকে আমি ওই জ্যামিতিতে দেখালাম তো, ওই উপপাদ্যগুলোতে চ্যাপ্টারগুলোতে অনুশীলনীর থেকে উদাহরণের যে এক্সট্রা দেওয়া আছে অনুসিদ্ধান্ত, ঠিক আছে, তার থেকে অনুশীলনী অনেক ডিফিকাল্ট অঙ্ক আছে। তোমার কি মনে হয় আছে তো? তাই অনুশীলনী যে করবে সে উদাহরণ এমনি করে ফেলবে, খেয়াল করে দেখবে উদাহরণে কিচ্ছু যা কঠিন জিনিস অনুশীলনীতে আছে, ঠিক আছে, যেমন এই সময় কনসেপ্টগুলো থেকে উদাহরণ নেই, ঠিক আছে। এবার 2600টা অঙ্ক হচ্ছে, এবার বলো 2600টা অঙ্ক, তুমি আমাকে একটা জিনিস বলো যে তোমার বড় অঙ্ক ছোট অঙ্ক করতে, ঠিক আছে, এবার 2600টা অঙ্ক, এবার কিছু কিছু এবার বুঝিয়ে দিচ্ছি। 2600টা অঙ্কের মধ্যে তোমার 300টা অঙ্ক না 10টা করে অঙ্ক মোটামুটি, ঠিক আছে, তোমার 300টা অঙ্ক ডিফিকাল্ট, যেটা তোমাকে দুবার করে করতে হবে, তাহলে এখানে 600টা অঙ্ক হবে, তাই তো। আর 2600 থেকে 300 বাদ দিলে 2300, তাই তো। তাহলে 2300 প্লাস 600 মানে 2900টা অঙ্ক, আমি এটাকে 3000 ধরো। একদিনে 10টা অঙ্ক, 10 ম্যাথামেটিক্স পার ডে, বোঝা গেল। 300 দিনে 3000 অঙ্ক, মিলিয়ে দিলাম হিসাব, হ্যাঁ, একদিনে 10টা অঙ্ক। এবারে একদিনে 10টা অঙ্ক করতে গেলে কি 1 ঘন্টা অঙ্ক করতে হবে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে 10টা অঙ্ক করতে গেলে, মানে 1 to 1.5 আওয়ার্স, এইটা এর মধ্যে হয়ে যাবে। এবার এখন ব্যাপার আছে, দেখো অঙ্ক আর জীবন বিজ্ঞান নাম্বার সেমই থাকবে, বাট লেভেল অফ ডিফিকাল্টিস তো বেশি, তাই এর জন্য টাইম বেশি লাগবে। বাংলা এতটা টাইম লাগবে না, বাংলা তার আগে সিলেবাস শেষ হয়ে যাবে, তাই না। তার কারণ বাংলা তুমি মানে বাংলা সিলেবাসটা ম্যাথামেটিক্সের মতো, শোনো তোমাদের সবচেয়ে বেশি সিলেবাস কিন্তু ম্যাথামেটিক্সের মধ্যে আছে, 26টা চ্যাপ্টার। সারা মাধ্যমিকের কারিকুলামের মধ্যে ম্যাথামেটিক্স সবচেয়ে কঠিন, আর 9 এর ম্যাথামেটিক্স সবচেয়ে কঠিন, ঠিক আছে। তারপরে আসছে ফিজিক্যাল সায়েন্স, তারপরে লাইফ সায়েন্স, তারপরে ইতিহাস ভূগোল যা থাকবে থাকবে, ঠিক আছে। আমার তো মনে হয় জীবন বিজ্ঞানের থেকে ভূগোল বেশি কঠিন, তুমি কি বলো? জীবন বিজ্ঞান বেশি কঠিন, মানে ভূগোল আর জীবন বিজ্ঞানের মধ্যে লেভেল অফ ডিফিকাল্টিসে কাকে এগিয়ে রাখবে? লাইফ সায়েন্স, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, ওই তুমি ওই চ্যাপ্টারটা পড়েছো নাকি? ওই ওই জন বংশগতি চ্যাপ্টারটা ওটা চলছে, ওই 1 সংকর জন্য 2 সংকর, ওই যে মনোহাইব্রিড ক্রস, ডায়ামিটিক চেকার বোর্ড, ওগুলো কিন্তু মুখস্থ করতে যাবে না, ওগুলো বুঝে করতে হবে। বলেছিলাম তো জিনিসটা কেমন করে, ওকে সারা বোর্ডে দেখিয়েছি যে মার্কটা কেমন। হ্যাঁ, আমাদের স্যার বলতো মুখস্থ করতে, অনেকে কিন্তু তাই বলে, আমি ওই জন্যই বললাম যে মুখস্থ করলে কিন্তু ওটা পুরো হাওয়া হয়ে যাবে ওটা। আর তুমি যদি ভালো করে বোঝো তাহলে কিন্তু এমনিই করে ফেলবে যে কোনো সময় ঘুম থেকে উঠে। কারণ তোমাকে তো লজিকটা বুঝিয়েছি, যে কোনো জিনিসের লজিক বুঝবে, লজিক বুঝলে ওই লজিক থেকে 500 রকম জিনিস করে দেওয়া সম্ভব। আর লজিক না বুঝলে তোমার মনে হবে যে 500 রকমের জিনিস, আসলে 500 রকমের জিনিস আসলে 1 রকমের জিনিস, ওটা কি করে 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 এরকম করেছে। তাই এইরকম ভাবে জিনিসটা বানাতে হবে, এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজি। তাহলে একদিনে 10টা অঙ্ক, আবার তার সঙ্গে যে কোনো, এবারে 132 দিন মানে তোমার তো 1 ঘন্টা করে পড়লে তো 66 দিনের সিলেবাস শেষ, মানে সপ্তাহে মানে মোটামুটি কি বলবো, ধরো 10 মাস মানে 40 সপ্তাহ, তাই তো। 66 দিন বসতে হবে, মানে সপ্তাহে 2 দিন বসলে না। হ্যাঁ বল, হ্যাঁ বল বল, আর আমি পড়াচ্ছি, যেটা বলো সেটা বল, ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এইভাবে তোমাকে জিনিসটা মেলাতে হবে, দিস ইজ কল স্ট্র্যাটেজি, ঠিক আছে। তোমার 40 সপ্তাহ, তোমার 10 মাসে 1 মাসে 4 সপ্তাহ, তাহলে 10 মাসে 40 সপ্তাহ, 40 সপ্তাহ যদি 1 ঘন্টা করে বসো তাহলে 66, মানে 1 সপ্তাহ 2 দিন করে বসলেই হয়ে যাবে। আর যদি তুমি 8 ঘন্টা করে বসো তাহলে 3 দিন করে বসলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 120 দিন আর 66 দিন,
তাহলে এই 132 দিন যদি আধ ঘন্টা করে বসো, বুঝতে পারলে? এবার একটা মাধ্যমিক ক্যান্ডিডেট যদি আধ ঘন্টা সময় না দেয় তাহলে তো হবে না, বুঝলে? তার মানে কি, এই যে আধ ঘন্টায় যদি এক পাতা পড়তে পারে, 2 ঘন্টায় এক পাতা, স্লো বাট স্টেডি, এরকম করতে 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 আমার পার ডে কিন্তু আধ ঘন্টা করছে, পার ডে আধ ঘন্টা করছে, জীবন বিজ্ঞান পড়ে চলে যাচ্ছে, এক পাতা করে পড়ছে, তোমার কিন্তু 132 দিনে সিলেবাস শেষ হয়ে যাবে। হ্যাঁ না, বুঝতে পারছো? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, স্টেডি আর পার ডে এক পাতা করে পড়ো। এবার সবচেয়ে বড় পার ডে যদি এক পাতা করে পড়ো, এবার বাকি সাবজেক্টগুলো আমি ব্যাপারে জানি না, বাট 300 পাতা তো কোনো সাবজেক্টে নেই, ইতিহাসেও নেই, ভূগোলেও নেই, কোনো সাবজেক্টে নেই। এবার স্টাডি বানাতে হবে, বুঝতে পারলে? মাথায় ঢুকলো জিনিসটা? এবার থেকে বাকিটা তাই করো। আর যদি মনে করো যে পিছিয়ে আছো তোমরা, পাড়ের থেকে পাড় মানে জানো তো, যতটা হওয়ার কথা ছিল তার থেকে যদি পিছিয়ে থাকো তাহলে সেটাকে তুলে নাও, ঠিক আছে? মোট কথা এটা কিন্তু দিনের শেষে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে তোমাকে এটা ব্যালেন্স করতে হবে, বোঝা গেল? অক্টোবরের 31 তারিখের মধ্যে এটা ব্যালেন্স করতে হবে, টার্গেট তোমার এটা। জুন আছে পুরো মাস এখনো, জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর জুন, 5 মাস আছে, তার মধ্যে এটাকে করে দেবে, জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? এটা যদি তুমি মেলাতে পারো তবেই কিন্তু নম্বর পাবে, আদারওয়াইজ পাবে না। বাকি কোন স্যারের কাছে পড়লে, কে সাজেশন দিল, কে কি জ্ঞান মানলো, তুমি কি জ্ঞান আহরণ করলে, কিছু আসবে না, এটা মেলাতে হবে, বুঝতে পারলে? দেখো 11.2 এটা দেখো, বলেছে এই যে এরকম একটা অঙ্ক করেছিলাম মনে আছে? বলেছে √15 প্লাস √3 আর √10 প্লাস √8, এদের মধ্যে কে বড়? এটা এমন ভাবে দেয়, রুটের ভেতরের যোগফল দেখো 18 করে আসছে, যোগ করতে যাবে না, অরিজিনাল যোগ হয় না, কিন্তু দিয়েছে। এবার এরকম সময় কি করলে, এরকম একটা অঙ্ক আমি করেছিলাম, তো তোমাদের একদম বইয়ের উপরে আছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কে কি করতে হয়, তোমাকে স্কোয়ার করে দেখতে হয়, মনে আছে? একদম বইয়ের উপরে পাতা দিয়ে অঙ্কটা আছে, দেখো, হ্যাঁ মনে আছে তো? ওটাকে স্কোয়ার করতে হবে। তাহলে আমরা কোনটা বড় আর কোনটা ছোট সেটা দেখার জন্য কি স্কোয়ার করব। এবার এখন ব্যাপার আছে, তুমি যদি এখন এইখানে ইকুয়াল সাইন দিয়ে এখানে স্কোয়ার লিখে দাও তাহলে হবে না, জানো তো? এখানে স্কোয়ার লিখে দেবে, তাহলে √15 তার হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার, ঠিক আছে? যখন ঠিক করবো ভালো লাগে, চেনা লোকের কাছ থেকে নিলেই সমস্যা হয়, বাঁচতে হবে, জানো তো? হ্যাঁ, বলা যাচ্ছে না। যাই হোক, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab 2√15 ইন্টু √3, তাই তো? হলো তো? হ্যাঁ, তাহলে এটা তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তো এই যে 2 ইন্টু a ইন্টু b, এবার দেখো 15 প্লাস 3 প্লাস 2√45 হচ্ছে তো, এটা 3 15 45 রুটের ভেতরে,
জানাটা বলছে কোনোটা জায়গাতেই সাউন্ড বানাচ্ছে। লক্ষ্য বোঝানো যায় না, পুরো জিনিসটা পাচ্ছে। আমি কিনতে এরকম অবস্থা হবে, চেনা লোক যেখান থেকে এসি নিলাম, চিনা যায় না, 2 বছর 3-4 বছর হয়ে গেল, একটা সমস্যা নেই, 1 টাকা খরচ হয়ে আমি কিছু মেনটেন কিছুই করি না, কারণ জানি যে অচেনা লোক তো অন্য কিছু হলে গালাগাল খাবে, এই জন্য তারা ইয়ে দেয়। যারা চেনা লোক তারা জানে যে গুছিয়ে উল্টো পাল্টা মাল গছালেও কিছু বলতে পারবে না, খেয়াল করে দেখবে। দেখবে চেনা লোক, ধরো তোমার বাড়িতে একটা প্রোগ্রাম হলো, তোমার ধরো কেউ চেনা লোক ক্যাটার করলো, যদি খারাপ বলো তুমি কত কী বলবে, তোমার বাবা চেনা লোক অন্য লোককে কিন্তু বলতে পারবে। ভেবে দেখো আমি যেটা বলতে গেছি, এটাই হচ্ছে বাস্তব। তারপর আমার ফোনটা, এই অপর ফোনটা 3 বছর হয়ে গেল, 1 টাকাও খরচ হয়নি। ভিডিওটা করতে হবে, গানটা আমার নেমে চলে আসবে। ভিডিওটা অন করি, দেখাই। বুঝতে পারলেন? তাহলে তাহলে এখানটা কত হলো বলো, 18 প্লাস 2√45, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এটা দেখো, √10 তার হোল স্কয়ার প্লাস √8 তার হোল স্কয়ার প্লাস 2√8 ইন্টু √10 ইন্টু √8 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 20। আচ্ছা এবার বললে কত হবে, 10 প্লাস 8 প্লাস 2√8, তাই তো? তাহলে এটা কত হলো, 8 10 80 হলো রুটের মধ্যে, বোঝা গেল গুণটা? তাহলে 18 প্লাস 2√8 হলো, বলে এদের মধ্যে কে বড়? এই দেখো, এটা 18 আছে, এটা 18 আছে, এটা তো 2 আছে, এটা তো 2 আছে, এটা দেখো √45 আছে, এটাতে √8 আছে, তাহলে এটা বড়। বোঝা গেল? √8 বড় নাম্বার। বুঝতে পারলে কেমন করে তাহলে করতে হবে?
যদি তোমাকে এবার এখন আবার এরকম অনেক অঙ্ক বানিয়ে দিতে পারে, 4টে করণী দিয়ে দেবে এরকম, দিয়ে বলবে ছোট থেকে বড় সাজাও, 4টে কি স্কোয়ার করে দেবে, ঠিক আছে? স্কোয়ার করে যোগ করে দেখবে কোনটা আসছে, তখন তাহলে পার্থক্যটা করতে পারবে কোনটা বড় কোনটা ছোট, নাহলে কিন্তু বুঝতে পারবে না। বোঝা গেল? ছোট থেকে বড় সাজাও, এবারে বলবে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানের অর্ধক্রমে সাজাও, যা বলবে প্রসেস কি। যখন আমরা কোনো এই যে এটা দিয়ে তো অনেক অঙ্ক বানাতে পারে, কিন্তু এর মধ্যে একটাই কনসেপ্ট আছে যে করণী কোনটা ছোট কোনটা বড়, ঠিক আছে? ঊর্ধ্বক্রম অধক্রম এসব করার আগে তোমাকে কি করতে হবে, করণীর বর্গ করতে হবে, মানে আগে স্কোয়ার করে দেবে, ব্যাস। স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে তোমাকে যোগ করে দেখতে হবে কত আসছে, তবে তুমি তুলনা করতে পারবে। একটাই কনসেপ্ট, কিন্তু বোঝা গেল? কনসেপ্ট ইজ ফাইনাইট, বুঝলে? আচ্ছা, পরেরটা বলো। দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি। এই যে দুটো মিশ্র দ্বিঘাত করণী, মিশ্র মানে খাওয়া পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার দিচ্ছি করে, দেখো পাচ্ছ? এটা ফালতু মাল দিচ্ছে, বললাম বুঝতে পারছি না। বাদ বাকি এই যে ফোনটা, এটা 1 বছরের বেশি হয়ে গেল, এটা 18 মাস হয়ে গেল, এটা 3 বছর, এসি 4 বছর। তার আগে আমরা এসি ব্যবহার করতাম শুধু 10 বছর কাজ করেছিল, ঠিক আছে? কিচ্ছু হয়নি, ওগুলো সব অচেনা হলো, মানে এই বিষয়টা। দেখো এখন তুমি জিজ্ঞেস করো কোনটা ভালো, আমি হচ্ছে প্রফেশনালিজমকে বেশি পছন্দ করি, যে আমি ভালো প্রোডাক্ট দেবো। এখানে আমি কারো রিলেটিভ নয়, কারো কেউ না, এখানে আমি ভালো প্রোডাক্ট দেবো। আমার কাছে যে প্রোডাক্ট চাইবে ভালো প্রোডাক্ট দেবো, আমাকে কেউ যদি বলে যে কোনটা ভালো, আমি তাকে ভালো পরামর্শ দেবো, এবার সে যেটা বুঝে নেবে। হ্যাঁ, এখন সব চেনা দেখো 18 প্লাস 2 রুট 45, 18 প্লাস 2 রুট 80, ঠিক আছে? তাহলে এটা বড় হলো। আচ্ছা, পরেরটা বলো। কি বললাম অঙ্কটা, দুটো মিশ্র করণী। মিশ্র করণী কথাটা মানে জানো? মিশ্র করণী মানে একটা মূলক থাকবে, একটা অমূলক থাকবে। এই যে দেখিয়ে দিচ্ছি, এটা কতটা, এটা কতটা হবে, সি এর 11 এর 3 এরটা, এই দেখো এটা কিরকম হবে বলতো? এই দেখো এরকম জিনিস, ধরো 3 প্লাস রুট 2, একটা সংখ্যা একটা অমূলক সংখ্যা, বোঝা গেল? মূলদ অমূলদ, আবার মূলদ অমূলদ, ঠিক আছে? দুটো করণী হয়ে গেল, যাদের গুণফল হবে একটা মূলদ সংখ্যা, যে রুট 3 মাইনাস 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, তাই তো? তাহলে কত হলো বলো, 9 মাইনাস 2, তাই তো? রুট 3 স্কোয়ার 9, রুট 2 স্কোয়ার হচ্ছে 2, রুট 2 ইন্টু রুট 2 2, 9 মাইনাস 2 কত হচ্ছে 7, এই যে মূলদ সংখ্যা, বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে মিশ্র করণী, এটা কি মিশ্র করণী বলা হয়, ঠিক আছে? বোঝা গেল? 3 প্লাস রুট 2 মানে একটা মূলদ সংখ্যা থাকবে, একটা অমূলদ সংখ্যা থাকবে। এবার আমি যখন গুণ করব, তখন আমাকে মূলদ আর অমূলদ থেকে যদি মূলদ করতে হয়, তার মানে রুট পার্টটা ওড়াতে হবে, ঠিক আছে? 3 মাইনাস, ঠিক আছে? রুট পার্টটা আমাকে ওড়াতে হবে, বোঝা গেল? তবেই মূলদ অমূলদ হবে। তা তোমাদের তো প্রজেক্ট কবে জমা দিতে হবে? স্কুলে জিজ্ঞেস করে নেবে কালকে গিয়ে, না আজকে গিয়ে জিজ্ঞেস করবে যে কিসে বানাবো, মানে জিনিসটা কি হবে। একটা অদ্ভুত করে দিয়েছে, এই কোনোদিন এরকম বাংলা মিডিয়ামে এসে হাবিজাবি জিনিস দেয়। ইংলিশ মিডিয়ামের উপরে কি করেছে, অঙ্ক আর ফিজিক্স দিয়েছে। যখন আমি ওদের অঙ্ক আর ফিজিক্স পড়াই, তো ফিজিক্সের অঙ্ক, অঙ্কের অঙ্ক, মিটে গেল প্রজেক্ট। এরপরে কাগজ নেবে, ফাটফাট করে জমা দিয়ে দেবে, মিটে গেল। আর ঝামেলা টামেলার কি আছে? তোমার ভাই যদি কোনো না কোনো একটা স্টুডেন্টকে ইভ্যালুয়েট করবে, সে এখন কোন দোকান ঘুরে জিনিসপত্র জোগাড় করে বানাবে নাকি? ওটা করে কি লাভ? ওটা তো পরিশ্রম। সে পারছে কিনা, চ্যাপ্টারগুলো করেছে কিনা, চ্যাপ্টার থেকে নতুন করে অঙ্ক বানিয়ে 10টা অঙ্ক দিই, 2টা অঙ্ক দিই। এই তো কালকে আমি প্রজেক্ট করে দিলাম ক্লাস 9-এর করলাম, আজকে সন্ধ্যাবেলা 10-এরটা করিয়ে দেবো। 10-এর যেমন 6টা চ্যাপ্টার সিলেবাসে আছে, ওখান থেকে ম্যাথ দিয়েছে, 15টা ম্যাথ দিয়েছে, 6টা চ্যাপ্টার থেকে মিলিয়ে করে দিলাম, সেগুলো মিটে গেল প্রজেক্টের কাজ। এবার তোমাদের জন্য আমি ম্যাথামেটিক্যালটা অলরেডি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবে,
বাদ বাকি এবার তোমার এবার থেকে কি মানে কিসে করবে আমি তো এটাই বুঝতে পারছি না। উচিত ছিল 15টা কি 10টা 12টা অঙ্ক দিতে বা স্টুডেন্টরা করে সাবমিট করে দেবো। এটাই প্রজেক্ট মানে কি এখন আমি কি করব দেখো এটা বলো √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে কথার মানে কি দেখো 11.4 বলো বলছে √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে এরকম দিয়েছে তো হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে √72 থেকে √32 করলে এখানে আমরা a পাবো মাইনাস এটা প্লাস হয়ে গেল তাহলে √72 থেকে √32 বিয়োগ করলে কত হবে √40 তাই হবে তাই শেখালাম প্রথমে কি বললাম যে যদি এরকম হতো না যে 72 থেকে 32 বিয়োগ করে 40 তাহলে উপরের রুটগুলো থাকতো না এরকম কি বিয়োগ করা যায় বলো কারণ এর ভিতরে কি এক জিনিস আছে তাহলে √72 কে ভাঙতে হবে তাহলে এবার তুমি যদি √72 কে ভাঙো কি পাবে এই যে 72 কে তুমি 2 দিয়ে ভাগ করবে 36 ঠিক আছে 6 দিয়ে 6 কেন দুখানা 6 নিলাম কারণ আমি এবারে √72 কে লিখবো 6 * 6 * 2 তাই তো আর √32 কে কি লিখবো 16 দুগুণে 32 তো 16 কে ভাঙো 4 * 4 সেম নম্বরে ঠিক আছে সেম নম্বরে ভাঙো 4 * 4 * 2 এখন বলবে যে কেন সেম নম্বরে ভাঙতে বলছেন আরে সেম থাকলে তো এটা বার করতে পারবো রুট থেকে হ্যাঁ না সেম থাকলে তো বার করতে পারবো দেখো 6 √2 দুটো পরে একটা পরে বার করলে √2 আটকে গেল 6 √2 - 4 √2 মানে 2 √2 বোঝা গেল হ্যাঁ তাহলে 6 √2 তাহলে √72 থেকে 2 √2 বাদ দিলে এবার 2 √2 মানে কি √8 তাহলে √72 থেকে √8 বাদ দিলে কিন্তু √32 হয় 2 √2 বাদ দিতে হবে এবার 2 √2 কে √8 ও লিখতে পারো আবার 2 √2 লিখতে পারো √8 টা আমরা কি করে সেখানে তুমি যদি 2 √2 লিখে তার হোল স্কয়ার করো দেখবে তুমি 8 পাবে 2 * 2 4 আর √2 * √2 2 4 দুগুণে 8 তাহলে √2 স্কয়ার যদি 8 হয় তাহলে শুধু 2 √2 কত হবে √8 হবে তাই না হ্যাঁ এই যে 2 √2 জায়গায় √8 লিখে দিলে তাহলে √72 থেকে √8 মাইনাস করলে অথবা 2 √2 মাইনাস করলে √32 হবে ঠিক আছে আচ্ছা এখন অনেক টাইম আছে আচ্ছা তারপরে বলো এটা সরলতম মান 5 এরটা ঠিক আছে বলো কার সরলতম মান বার করতে হবে 1/√2 + 1 তাই তো প্লাস 1 তোমাদের পরীক্ষা কোন মাসে অগস্টে তাই তো বলো কি হবে এটা কি দিয়ে গুণ করবে অনন্য না অনুবন্ধীকরণী তাই তো √2 - 1 হচ্ছে তো √2 + 1 এর অনুবন্ধীকরণী √2 - 1 তাহলে উপরটাকে করে নিলে আবার √3 + √2 আছে এর অনুবন্ধীকরণী ম্যাথমেটিক্স করতে ইন্টারেস্ট আছে তো সেটা সবার আগে বলো হ্যাঁ তোর ফেভারিট সাবজেক্ট কি তোমার ফেভারিট সাবজেক্ট কি অনেস্টলি বলবো আমি আগে যেটা ওই পদের চারটার উপরে চলে গেলাম বলে শোনো আমি অ্যাজ এ টিচার কখনো এরকম বলি না যে ইউ শুড টেক সায়েন্স আদারওয়াইজ দেয়ার ইজ নো অপশন এরকম মোটেই বলি না আর আমাকে আজ পর্যন্ত যারা জিজ্ঞেস করেছে আমি বলেছি আমি তো পড়বো না স্টুডেন্ট পড়বে তার ক্যাপাসিটি কেমন থাকবে তার রিসিভিং এন্ডে সে থাকবে ঠিক আছে তাই সে যদি পরে একটা স্ট্রিম আমার দেওয়া একটা স্ট্রিম বলে
সে বিপদে পড়ে যায়। এবার এখন আমি কেন বিপদের কথা বলছি, বিকজ সায়েন্স স্ট্রিম ইজ ডিফিকাল্ট, ডেফিনেটলি ডিফিকাল্ট ফর অল, ইভেন ফর মোস্ট ইন্টেলিজেন্ট গাই অর মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল, ঠিক আছে, সবার জন্য ডিফিকাল্ট, বিকজ ইট টেক্স টাইম, ইট টেক্স পারসেভারেন্স, ইট টেক্স ডিসিপ্লিন টু গেট দেয়ার, ঠিক আছে। জয়েন্ট এন্ট্রান্স বা আইআইটি, নিট, ঠিক আছে, যে কোনো জায়গা, এমনকি ভালো রেজাল্ট করতে গেলেও তোমাকে একটা পার্টিকুলার টাইম দিতে হবে এবং তোমাকে ভালো করে বুঝতে হবে, তোমাকে ওর পেছনে পরিশ্রম করতে হবে। দেয়ার ইজ সো মাচ এফোর্ট টু পুট, দ্যাট ইজ ওয়াই সায়েন্স হ্যাজ অলওয়েজ বিন এ ডিফিকাল্ট স্ট্রিম। এবার কারোর যদি মানে সেই ধরনের ক্যাপাসিটি তৈরি না হয়, হতেই পারে, ঠিক আছে, তখন সে অন্য স্ট্রিম নেবে। তাই আমি কি বলি যে তুমি যেটাতে ভালো, তুমি যেটা মনে করবে যেটা আমার চলবে বা এটাতে আমি করতে পারো, তুমি সেটা করো। তাই কারোর ফেভারিট সাবজেক্ট হিস্ট্রি, আমার যেমন হিস্ট্রি খুব ভালো লাগে, হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, তার কারণ আমরা আমাদের সব ব্যাপারে জানতে পেরেছি। এই যে এভলিউশন, ঘোড়ার পূর্বপুরুষের ইতিহাস জানতে হতো না, যে ঘোড়া ঘোড়া থাকলে তো হবে না, তারা তো কুকুর খেয়ে ফেলতো, হ্যাঁ না, তাই ঘোড়ার তো এভলিউশন হয়েছে, এটাও ঠিক তাই, যে এভলিউশনের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কিছুর হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। তো তোমার ফেভারিট সাবজেক্ট কি? অনেস্টলি বলো, আমি এখানে বলবো না যে তুমি যদি বলো যে এটা বলো এটা কেন নয়, আমি এই প্রশ্নই করবো না ম্যাথামেটিক্স কেন না, যদি ম্যাথামেটিক্স না হয় প্রশ্ন করবো না, তুমি বলো না তোমার ফেভারিট সাবজেক্ট বাংলা, ঠিক আছে। এবার তুমি মানে এইচএসে ইয়েস মানে তুমি সায়েন্স না নেওয়ার চান্স বেশি, তাই তো, আর্টস নেবে, কিন্তু এবার একটা ব্যাপার আছে, এখানে ক্লাস 10 পর্যন্ত তো সায়েন্স আছে। এবার দেখো, আমি বলছি না তোমাকে 80 পেতে, তুমি অন্তত যদি 60 থেকে 65 থেকে 70 যদি তোলো, আমি 80 প্লাস বলছি না, এই নম্বরটা থাকলে কি তোমার তো আর্টসেও তো একটা নম্বর চাই। এবার দেখো, এবার এখন কেন বলছি, তিনটে গ্রুপের মধ্যে আর্টসের সবচেয়ে কম নম্বর হলে হয়ে যায়, কিন্তু তুমি যদি তুমি কলেজে ভর্তি হবে তখন তো তোমার তো মাধ্যমিকের নম্বর লাগবে, তাই মাধ্যমিক থেকে যতটা বেশি নম্বর পাওয়া যায় সেটা তোমাকে করতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা। কারণ মাধ্যমিকের নম্বরের হয়তো 50% নেবে, হয়তো এইচএস এর 50% নিয়ে অ্যাড করবে, বা মাধ্যমিকের 40% নেবে, যাই পার্সেন্টেজ নিক, তোমার যদি এখানে একটু বেশি থাকে, তোমার যদি 50-এর জায়গায় 65 ওঠে, তোমার তো অসুবিধা নেই। তাই আপাতত ক্লাস 10-এর যে ম্যাথামেটিক্স তোমার সিলেবাসে আছে সেখান থেকে যতটা ভালো করা যায় তোমার করতে হবে, তুমি তো আমার ছেড়ে দাও। তবে এখানে আবার একটা কথা আছে, আর্টস নিচ্ছ খুব ভালো, তবে কিন্তু তুমি কি করবে, তুমি যখন আর্টস নিলে তুমি তো অঙ্ক করবে না, লাইফে করবে না। এইবার তুমি যদি কখনো মনে করো না যে কম্পিটিটিভ এক্সামিনেশন দেবে, তাহলে কিন্তু চূড়ান্ত মাত্রায় বিপদে পড়বে, তোমার কিন্তু লিমিটেড লাইন হয়ে যাবে। কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনে সবচেয়ে বড় ম্যাথামেটিক্স আছে। কেন? কারণ ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা জিনিস যে বুদ্ধির ব্যাপার আছে। আজকে তুমি বললে যে স্যার আমি ইতিহাসের এই চ্যাপ্টারটা সব মুখস্থ করে নিয়েছি, কি কঠিন কোশ্চেন করবো তোমাকে, কত জানা আছে সব, তুমি তো মাসের মেমোরি খাটিয়ে উত্তর দিয়ে দেবে, কিন্তু অঙ্ক আমি কোশ্চেন কঠিন চাইলেই করে দেবো, যেটা করতে গিয়ে তোমার ঘাম ছুটবে, যতই ভালো তুমি স্টুডেন্ট হয়, হ্যাঁ না। তাই কম্পিটিশন কমানোর জন্য আগে অঙ্ক কঠিন করে দেবে, যে ফ্যাটাস মানে ফট করে তোমার 99% কম্পিটিশন হালকা হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবারে যেমন কি একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে বলেছিল ক্লাস 10 পর্যন্ত অঙ্ক দেবে, কিন্তু ক্লাস 9-এ তো লগ আছে, লগ দিয়ে দিয়েছে, লগ যারা করেনি, ঠিক আছে, হ্যাঁ, লগ দিয়ে দিয়েছে, জ্যামিতির অঙ্ক দিয়ে দিয়েছে, ব্যাস 99% কম্পিটিশন কিন্তু ওখানে হওয়া, কিন্তু কারণ জ্যামিতি দেখলে কম্পিটিটিভ পরীক্ষা মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, লগ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এই যে কম্পিটিশনটা কমিয়ে দিল, কে কেন? অঙ্কের ব্যাপারে ডিফিকাল্ট করলো বলে। তাই তুমি যদি আর্টস নাও দ্যাট ইজ গুড, বাট তুমি যেন এখানে কেন কোনোদিন আসতে না, মানে ম্যাথামেটিক্সে যেন কোনোদিন আসতে না, যেদিন আসবে সেদিন কিন্তু ম্যাথামেটিক্স তোমাকে চোখ করে দেবে পুরো, ঠিক আছে, সেদিন কিন্তু তোমাকে ম্যাথামেটিক্স তোমার দুঃস্বপ্ন হয়ে যাবে, ডেঞ্জারাস জিনিস হয়ে যাবে। তাই তখন তোমার লাইন কিন্তু লিমিটেড। তুমি বাংলা পড়ো, বাংলা নিয়ে মাস্টার্স করলে, অনার্স করলে, যদি আরো বেটার কোনো যদি এগোতে হয় তোমাকে বাংলায় থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না কিন্তু। তাই এই দিকটা মাথায় রাখো, কারণ তুমি যখন কোনো একটা স্ট্রিম নিচ্ছ ইউ হ্যাভ টু মানে তোমাকে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, বুঝতে পারলে। তাহলে তোমার ফেভারিট সাবজেক্ট বাংলা, ঠিক আছে, তাহলে আমি তোমার টোটালটা বলে দিলাম, আর এখান থেকে যতটা পাওয়া যায় ততটা চেষ্টা করতে হবে, এটা তোমার সিলেবাসে আছে, এইখান থেকে তোমাকে যত বেশি নম্বর তোলা যায় তোমাকে দেখতে হবে। অঙ্ক হোক, ভৌত বিজ্ঞান হোক, তাহলে অঙ্ক কঠিন লাগলে ভৌত বিজ্ঞান আরো কঠিন লাগবে, কারণ ভৌত বিজ্ঞানের মধ্যে আবার ফিজিক্স আছে, অঙ্ক ছাড়াও, তাই না, বোঝা গেল ব্যাপারটা, হ্যাঁ। এবারে যেমন আমাদের এই যে গ্যাসের চাপের যে অঙ্কটা দেখবে, একটা অঙ্ক আছে, আমি এটা স্যার একটা পাইপ এঁকে দিয়েছে এরকম করে, ঠিক আছে, এই যে সব চেঞ্জ করে দিয়েছে ধ্রুবকগুলো, প্রথমে তো আমার হকচকিয়ে গেলাম যে জিনিসটা কি,
আমি একটা জিনিসকে টি মানতাম, ওখানে লেখা আছে কিউ। আমি একটা জিনিসকে এল ভাবতাম, ওখানে লেখা আছে এক্স। যদি আমাকে তো আগে ওটাকে তৈরি করতে হবে। এই যে আমার তৈরি করার ব্যাপারটা ভেবে, এটা হচ্ছে আমার বুদ্ধি। এটা যারা সায়েন্স নেবে তাদের থাকা উচিত। যদি মনে করো যে ওটা থাকবে না কারো, এটাই তার সংকেত যে তুমি বাবা আর্টস নেবে। খুব সিম্পল হবে। কারণ কেউ যদি দুটো ফর্মুলা মেলাতে না পারে, তাহলে কিন্তু তার সায়েন্স নেওয়া উচিত না। হ্যাঁ ঠিক বলছি তো জিনিসটা, যে তুমি একটা ফর্মুলা করেছো P1T1/T1 = P2P2/T2 বা অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23। এবার তোমার যদি মোলের ধারণা না থাকে, তোমার যদি এটা না থাকে যে 1 মোল, ঠিক আছে, মানে কতগুলো পরমাণু হবে বা এই জিনিসগুলো, তাহলে তোমাকে তো আর্টসের দিকে নিয়ে যাওয়া ভালো। তার কারণ এগুলো তো বেসিক কনসেপ্ট। তাই সবার আগে তোমাকে দেখতে হবে যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি বেসিক জিনিস বুঝতে পারছো কিনা। যদি মনে হয় যে আমি ফিজিক্সের অঙ্কটা বুঝতে পারছি না, একটু চেঞ্জ করে দিলে, তার মানে তোমাকে জানতে হবে যে ইউ আর নট মেড ফর সায়েন্স। এটা কিন্তু কোনো খারাপ জিনিস না। উচিত হচ্ছে যে যেটাতে ভালো সেটাতে যেন আরো বেটার করে। কিন্তু আমি কেন কথাগুলো বলছি, তার কারণ মাধ্যমিকে তোমার তো সব সিলেবাসে আছে, সব কটা সাবজেক্ট আছে, যেগুলো আছে মাধ্যমিকে তোমাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু গেট। তারপর তুমি ফার্দার ঠিক করো। আর তোমার ফেভারিট সাবজেক্ট কি? জিওগ্রাফি আর বায়োলজি। পার্সিয়াল হবে না এখানে, কয়েকটা চারটা বলে লাভ নেই তো। ফিজিক্স মানে পুরো ফিজিক্স, ম্যাথামেটিক্স মানে সব ভালো লাগতে হবে, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, অ্যালজেব্রা সব, কোনো পার্সিয়াল না। তাহলে অঙ্ক কত নম্বরে আছে ভালো লাগার সাবজেক্টের মধ্যে? লাস্ট, তোমার লাস্টে আছে তো অঙ্ক? তাহলে লাস্টে অঙ্কের আগে কি আছে? অঙ্কের নিচে কি আছে আবার? অঙ্কের ইতিহাস। এ বাবা, তুমি তাহলে আর্টস নেবে, তাহলে ইতিহাস তো পড়তেই হবে। যাক বাবা, তোমাকে তো ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান নিতে হবে না, করলে হবে না এটা। এখন থেকে তাহলে ইতিহাস ভালো লাগতে শুরু করে দাও। তোমার কনসেপ্ট উল্টো বিপরীত চিন্তাধারা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তুমি বললো এবার বাংলা তো শুধু আর্টসের মধ্যে নেই, আর্টসের মধ্যে ইতিহাস থাকবে, তোমাকে ইতিহাস নিতেই হবে তো। তোমার সাবজেক্ট কি হবে? ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন হতে পারে, বা সমাজবিদ্যা বা তোমাদের স্কুলে যেগুলো যেগুলো থাকবে, তিনটে নিতে হবে তো, তিনটে অল্টারনেটিভ। তার মধ্যে একটা তো ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান থাকবেই। তাহলে এখন থেকে ইতিহাস ভালো লাগতে শুরু করে দাও। ইতিহাস লাস্টে রাখলে হবে না, ইতিহাস বাংলার নিচে থাকবে, ইংরেজি তার নিচে থাকবে, অঙ্ক লাস্টে থাকবে, মানছি তোমার কনসেপ্টে, কিন্তু ইতিহাস নিচে থাকলে হবে না। তাহলে সেটা ভুল হচ্ছে। কিন্তু ইতিহাসও ভালো না, আবার আর্টসও নেবে, এরকম তো হবে না। অঙ্কও ভালো না, ইতিহাস মাতালে কোন দিকে যাবে? এরকম তো হয় না জিনিসটা। যে কোনো একটাতে যে কোনো তিনটে নৌকা আছে, সায়েন্স, আর্টস, কমার্স, একটা নৌকাতে উঠতে হবে, নৌকাতে না উঠলে হবে না। পুকুর গভীর, নৌকা দিয়ে পার করতে হবে, নৌকা ছাড়া হবে না। বোঝা গেল? তাহলে তোমার ম্যাথামেটিক্স কত নম্বর আছে? থার্ড। আগে কি আছে? ইতিহাস, জিওগ্রাফি আর বায়োলজি। আচ্ছা, বায়োলজি মানে তুমি কি মানে নিটের কথা ভাবছো? নিট দেবে না বায়োলজি নিয়ে? মানে তুমি সায়েন্স নিতে চাও তো? সায়েন্স না হলে কমার্স। দেখো শোনো, এখন থেকে অপশন খুঁজো না লাইফে। যদি পরিস্থিতি এমন হয় যে কমার্স নিতে হলো, তাহলে তুমি নিলে, অসুবিধা নেই। কিন্তু টু ইয়োর বেস্ট টু গেট সায়েন্স। এখনই অপশন বি দিকে যাও না ক্লাস 10। বোঝা গেল? যাতে সায়েন্সটা নিতে পারো তার জন্য চেষ্টা করো। আমি অলরেডি তোমাকে স্ট্র্যাটেজি ডিসকাশন করে দিয়েছি, ঠিক আছে? এইগুলো মাথায় রাখবে, যাতে নিতে পারো, ঠিক আছে? তখন দেখো, কমার্সের মধ্যেও কমার্স থেকে কমার্স ভালো লাগে, কিন্তু সায়েন্সে বেটার, কারণ সায়েন্স থেকে সব দিকে যাওয়া যায়। যে সায়েন্স পড়বে, যে ফিজিক্স পড়বে, সে চাইলে সব দিকে যেতে পারবে। তার কারণ তার যে মানে বোধ শক্তি লাগবে ফিজিক্স পড়ার জন্য, সেটা তো অন্য কোনো সাবজেক্টে লাগছে না। তাই এটা ডিফিকাল্ট সাবজেক্ট। যাই হোক, সব চেষ্টা করো সায়েন্সটা নিতে। এবার বলো, এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবে? √4 - √3 দিয়ে। √4 + √3, √4 - √3, ঠিক আছে? হয়ে গেল? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, তাহলে √2 - 1, এটা হচ্ছে √2 তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার, তাই তো? a স্কয়ার - b স্কয়ার, তাই হচ্ছে তো? আবার √3 - √2, এটা হচ্ছে √3 তার হোল স্কয়ার -√2 তার হোল স্কয়ার। আবার দেখো, √4 - √3, তাহলে √4 তার হোল স্কয়ার
মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার, তাই তো? এ প্লাস বি এ মাইনাস বি হলো। ফর্মুলা বুঝতে পারলে? দেখো আমি যেভাবে পড়াচ্ছি তুমি বুঝতে পারছো তো? আমি কি বলছি, তুমি এবার আমি তোমাকে একটা প্রশ্ন করবো, ভালো করে শুনবে। এই যে আমি এতদিন পড়ালাম, আজকে 116 নম্বর ভিডিও, এটা তার মানে 116 নম্বর এপিসোড। তুমি আমাকে বলো যে আমি যে পড়াচ্ছি তার একটা ইভালুয়েশন করো। কেন জিজ্ঞেস করছি, কারণ এরকম হতে পারে যে আমি হয়তো একটা অঙ্ক বুঝিয়ে চলে যাচ্ছি, বা আমার মনে হচ্ছে যে আমি বোঝাচ্ছি, হয়তো তুমি বোঝোনি, তাহলে কিন্তু তুমি আমাকে বলো যে আমি এই জায়গাটা আমাকে স্লো ডাউন করতে হবে, বা এই জায়গাটা মানে বেশি তাড়াতাড়ি করে ফেলছি। মানে তুমি বলো, আমি যেভাবে পড়াচ্ছি তোমার কি বুঝতে পারছো? না বুঝতে পারলে কিন্তু বলবে। কারণ আমি আবার বলছি, যখন পরীক্ষা দেবে তখন কিন্তু আমি থাকবো না, আমি এই পর্যন্তই, বাইরে বেরিয়ে গেলে আমি কেউ না, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বলো, বুঝতে পারছো তো? মানে না, আমার পড়ানোর মধ্যে যদি কোথাও কোনো ফাঁক ফোকর থাকে তাহলে সেটা বলো, এটা আমাকে জানতে হবে। কারণ আমি আমার বুঝলে হবে না, তোমাকে বুঝতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আমি যখন স্টুডেন্ট, আমি এগুলো আমি আমার মতো বুঝতাম, মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ মাইন, বাট অ্যাজ এ টিচার আমাকে তোমাকে বোঝাতে হবে। বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারছো তো জিনিসটা? তাহলে কি কোথাও ফাঁক ফোকর নেই? ভালো করে ভেবে দেখবে কিন্তু পরের দিন, ঠিক আছে? যে আমার বোঝানোর মধ্যে কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু আমাকে বলো। হতে পারে কিন্তু আমি কিন্তু সব জিনিস অ্যাকসেপ্ট করি, যে আমি কোনোদিন এরকম হয় না, আমি বোঝাতে পারছি না, এরকম হয় না, এরকম ব্যাপারটা না। তোমাকে বলতে হবে ব্যাপারটা, কারণ আমি নিজে বুঝি অনেক কিছু, কিন্তু অনেকে বোঝে না, বাট আমি তাদের বোঝানোর চেষ্টা করি। তো তখন আমাকে তাদের পর্যায়ে, মানে আমি যখন একটা অঙ্ক বোঝাচ্ছি তখন আমাকে তোমার পর্যায়ে নেমে আসতে হবে, আমাকে আমার পর্যায়ে নিয়ে বসে থাকলে হবে না। বুঝতে পারলে? যে এটা করতে পারছে না, আরে বাবা এটা করতে পারছে না কেন সেটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে সেই দিক থেকে বলবে যে যদি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়, কারণ আমি সবসময় চেষ্টা করি ডিটেলসে বোঝাতে। এরপর তোমার যদি কোনো মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছো না, বা আমার বোঝানোর মধ্যে কোনো ফাঁক ফোকর আছে, সেটা আমাকে বলো। বুঝতে পারলে? দেখো রুট টু মাইনাস ওয়ান, এটা ওয়ান হয়ে গেল, তাহলে টু মাইনাস ওয়ান, এই যে রুট টু স্কোয়ার তো টু। আবার দেখো রুট থ্রি মাইনাস রুট টু, এটা থ্রি মাইনাস টু হয়ে গেল তো, রুট থ্রি স্কোয়ার থ্রি, রুট টু স্কোয়ার টু। আবার রুট ফোর মাইনাস রুট থ্রি, এটা ফোর মাইনাস থ্রি হয়ে গেল তো, তাই তো? রুট ফোর স্কোয়ার হচ্ছে ফোর, রুট থ্রি স্কোয়ার থ্রি। আচ্ছা, তাহলে আমি এটাকে কি করবো, টু মাইনাস ওয়ানকে ওয়ানই লিখবো। তাহলে রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি, তাই হচ্ছে তো? পরপর লিখে দিলাম। তাহলে প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে গেল, প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল। এখানে রুট ফোরটা আগে আছে, মানে টু মাইনাস ওয়ান, এই যে রুট ফোরটা আগে দিয়ে দিলাম, টু, রুট ফোর মানে তো টু, তাহলে টু থেকে ওয়ান মাইনাস যাচ্ছে, মানে অ্যান্সার হচ্ছে ওয়ান। বোঝা গেল অঙ্কটা? তাহলে এই চ্যাপ্টারটা সবকটা ম্যাথ করে দিলাম। আচ্ছা, অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা শুরু করে দিচ্ছি। কারণ এটা তো তোমার তিনখানা এক্সারসাইজ আছে, ঠিক আছে?